সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 15 পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ আধুনিক চীনের ইতিহাস থেকে একটি প্রশ্ন, চীনের 100 দিবসের সংস্কার। এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো অন স্ক্রিনে। তো দেখো, চীনের 100 দিবসের সংস্কার হয়, অর্থাৎ 100 দিন, 100 দিবস 100 দিন ধরে চীনে একটি সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল 1898 সালে। এই সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটটা কী, বা কেন এই সংস্কার আন্দোলনের সূত্রপাত বা প্রয়োজন হলো, সেটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। তা দেখো, এটা বলতে গেলে একটু আগে আমাদের দেখতে হবে যে আফিম যুদ্ধ যখন হয়, চীনে প্রথম যে আফিম যুদ্ধ 1838, সেই সময় থেকে প্রথমে ইংল্যান্ড এবং পরে আমেরিকা, জার্মানি এবং আরও একাধিক দেশ, ইউরোপের ফ্রান্স, অস্ট্রিয়া, এরকম বিভিন্ন দেশ তারা বিভিন্ন অসম চুক্তি চীনের উপরে চাপিয়ে দেয় এবং এই অসম চুক্তির হাত ধরে চীনের উপরে এই সমস্ত পাশ্চাত্য শক্তিগুলো অধিকার কায়েম করে। চীনের প্রায় 81টি বন্দর এই বিদেশি শক্তির কাছে উন্মুক্ত হয়ে যায়। এর আগে আমরা জানি যে ক্যান্টন বন্দর, শুধুমাত্র ক্যান্টন বন্দর দিয়েই কিন্তু ব্যবসা বাণিজ্য চালাতে হতো এই সমস্ত বিদেশি শক্তিগুলিকে, কিন্তু আফিম যুদ্ধ পরপর দুটি হওয়ার পর চীন হেরে যায় এবং এই চীনের বন্দরগুলো বিদেশি শক্তির কাছে উন্মুক্ত হয়। চীনের প্রায় 10টি বন্দর পাশ্চাত্য শক্তির কাছে ছিল একটা কনসেশন এরিয়া, অর্থাৎ সেই বন্দরগুলিতে কোনো একটি নির্দিষ্ট পাশ্চাত্য শক্তি সেখানে একচেটিয়া অধিকার ভোগ করতেন। চীনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়ে এই পাশ্চাত্য শক্তিগুলো কিন্তু অধিকার কায়েম করে, চীনের অর্থনীতিকে গ্রাস করে। চীনে যে পুঁজি বিনিয়োগ হয়েছিল, সেই পুঁজি বিনিয়োগের বেশিরভাগটাই ছিল কিন্তু বিদেশি শক্তির নিয়ন্ত্রণে, অর্থাৎ বিদেশি শক্তিগুলি চীনের যে খুচরো বাজার, সেই বাজারকেও তারা দখল করে নিয়েছিল। আবার খ্রিস্টান মিশনারিরা চীনে খ্রিস্টান ধর্ম প্রচার করে এবং খ্রিস্টান ধর্মের প্রসারও ঘটতে থাকে। ফলে চীনের যে সামাজিক জীবন, ঐতিহ্যবাহী যে সামাজিক জীবন, তার ভাঙন ঘটে বা তার ভাঙন ধরে এবং চীনের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের ভেঙে পড়ে। চীনের জাতীয়তাবাদের অবস্থা খুবই কিন্তু খারাপ হয়ে যায়। এই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে যে চীনের একটা সার্বিক যে পরিস্থিতি, সেটা একটা সংকটজনক হয়ে উঠেছিল। কিন্তু চীনের লোকেরা কি বিশ্বাস করতো? চীনের লোকেরা জানতো যে তারাই শ্রেষ্ঠ জাতি আর পাশ্চাত্য শক্তিগুলো নিকৃষ্ট জাতি। এই কারণে চীন প্রথম থেকেই এই পাশ্চাত্য শক্তিগুলোকে নিচু নজরে দেখত এবং তাদের সংস্রব এড়িয়ে চলত। এই বিষয়টা প্রথম যিনি লক্ষ্য করেন তার নাম কাং ইউ ওয়েই। এই কাং ইউ ওয়েই তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তিনি উপলব্ধি করেন যে চীনা জাতি কখনো সুসভ্য জাতি নয়, তারাই শ্রেষ্ঠ জাতি নয়, বিশেষ করে পাশ্চাত্য শক্তিগুলোর তুলনায়। পাশ্চাত্য শক্তিগুলোর কাছ থেকে অনেক কিছু তাদের নেওয়ার আছে, শেখার আছে। চীনের যে পাশ্চাত্য শক্তিবর্গ আধিপত্য স্থাপন করেছে, চীনকে যে সামন্ততান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে, বা বলা যায় আধা সামন্ততান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে, তা থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমে যেটা দরকার, সেই পাশ্চাত্য শক্তিগুলোকে অনুকরণ করতে হবে। পাশ্চাত্য শক্তিগুলির ধাঁচে সেনাবাহিনী তৈরি করতে হবে, তাদের ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, সমাজ কাঠামো গড়ে তুলতে হবে, প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। এই উপলব্ধিটা প্রথমে করেছিলেন কাং ইউ ওয়েই এবং এই উপলব্ধি থেকে তিনি দুটি পত্রিকা লেখেন। সেই পত্রিকায় তার এই বক্তব্য তিনি তুলে ধরেন চীনাবাসীর কাছে এবং চীনের যে সম্রাট ছিলেন, নাবালক সম্রাট, সেই সম্রাটের কাছে এবং রাজমাতা জুসি, এই জুসি এবং তার নাবালক পুত্র সম্রাট, তাদের কাছে তিনি তাদের সাথে দেখা করেন। দেখা করে তিনি চীনের একটা আমূল সংস্কারের কথা বলেন। প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে চীনের যে একটা সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের প্রয়োজনীয়তা এই সম্রাট এবং তার মা রাজমাতা জুসিকে বোঝান। তিনি এও বলেন যে নয়া যে কনফুসীয়বাদ, কাং ইউ ওয়েই এই নয়া কনফুসীয়বাদে দীক্ষিত ছিলেন এবং সেই কনফুসীয়বাদের উদাহরণ দিয়ে তিনি বলেন, চীনাবাসীকে বলেন, সম্রাটকে বলেন, রাজমাতাকে বলেন যে কনফুসিয়াস নিজেই কিন্তু সংস্কারের কথা বলে গেছেন।
তো এইভাবে নানা দিক দিয়ে তিনি সম্রাটকে এবং তার মা রাজমাতা জুসিকে বোঝান, তাদেরকে মোটিভেট করেন এবং তাদেরকে বোঝাতে তিনি সক্ষম হন। তারাও উপলব্ধি করেন যে হ্যাঁ, সংস্কারের প্রয়োজন আছে চীনে। এবং এই যে নাবালক সম্রাট, তিনি তখন এই সংস্কারের উদ্যোগ নেন এবং এই সংস্কার কর্মসূচি চলে প্রায় 100 দিন। তাই এটাকে আমরা বলছি 100 দিবসের সংস্কার। এবং বিভিন্ন ক্ষেত্রে এই সংস্কারের কিন্তু যে উদ্যোগ সেটা নেওয়া হয়। কাং ইউ এর একজন সহযোগী ছিলেন চি চ্যাং, তিনি কি করছেন যে বিভিন্ন প্রাদেশিক শাসনকর্তারা রয়েছেন তাদের কাছে লিখিতভাবে ডেপুটেশন দিচ্ছেন বা লিখিতভাবে আবেদন করছেন যাতে তারাও তাদের রাজ্যে সংস্কার কর্মসূচি শুরু করে। ফলে চীনে দেখা যায় যে সমস্ত দিকে একটা সংস্কার কর্মসূচি শুরু হয়। প্রশাসনিক, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সব কিছুতেই পাশ্চাত্যের অনুকরণ শুরু হয়। বিভিন্ন চীনা যে সমস্ত গ্রন্থ রয়েছে সেগুলো মানে ঐতিহ্যবাহী যে সমস্ত গ্রন্থ সেগুলোকে নতুন করে সেগুলো আবার পাঠ শুরু হয় এবং গুরুত্বপূর্ণ পাশ্চাত্য যে সমস্ত গ্রন্থ রয়েছে সেগুলো চীনা ভাষায় অনুবাদ শুরু হয়। এর জন্য অনুবাদ সোসাইটি তৈরি হয় এবং চীনের মধ্যে একটা সাংস্কৃতিক বিপ্লবের বাতাবরণ তৈরি হয় এবং একটা সংস্কার কর্মসূচি শুরু হয়। এখানে কাং ইউ বলেছিলেন যে আগে নিজেদের ডেভেলপমেন্ট করতে হবে, নিজেদের আত্মশক্তিকে বৃদ্ধি করতে হবে, যাকে আমরা বলি আত্মশক্তি আন্দোলন, যেটা একটা আলাদা প্রশ্ন। এই আত্মশক্তি আন্দোলনের কথা বলে তিনি এই সংস্কার কর্মসূচির সূত্রপাত করেন এবং চীনের তৎকালীন যে সম্রাট এবং রাজমাতা জুসি তারাও কিন্তু সমর্থন করেছিলেন এবং তারাও তাদের রাজ্যে বা দেশে এই সংস্কার কর্মসূচি শুরু করেন। কিন্তু এই সংস্কার কর্মসূচি 100 দিনের মাথায় গিয়ে বন্ধ হয়ে যায়, অর্থাৎ ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? ব্যর্থতার প্রথম কারণ যে এই চীনের যে সাধারণ মানুষ তারা এই সংস্কার কর্মসূচি থেকে অনেক দূরে ছিল। অর্থাৎ চীনের জনমতের যে সমর্থন, সেই সমর্থন কিন্তু এই সংস্কার কর্মসূচির মধ্যে ছিল না। চীনের জনমতটাই ছিল না। এই জনমত না থাকার কারণে কাং ইউ তিনি সরাসরি সম্রাটের সাথে যোগাযোগ করে তিনি এই সংস্কার কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু চীনের মানুষের সমর্থন না থাকায় সংস্কারপন্থী যে সমস্ত নেতারা ছিলেন তাদের এই কার্যকলাপ ব্যর্থ হয়। কারণ চীনে কিছু রক্ষণশীল মানুষ রয়েছে, সব দেশেই সর্বকালে সবসময়ই থাকে। সেই রক্ষণশীল মানুষরা, গোড়াপন্থী মানুষরা, তারা রাজমাতা জুসিকে বোঝান যে এই সংস্কার কর্মসূচির ভিতর দিয়ে তারা পাশ্চাত্য সংস্কৃতির কাছাকাছি পৌঁছাবে, যে নিচু জাতি যে পাশ্চাত্য দেশগুলি রয়েছে তাদের সাথে তাদের মেলামেশা বৃদ্ধি হবে এবং চীনের যে সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি যেটা ঐতিহ্যমণ্ডিত, তাদের চোখে শ্রেষ্ঠ সংস্কৃতি, সেই সংস্কৃতি কলুষিত হবে। তাহলে এটা বন্ধ করতে গেলে যেটা সবার আগে দরকার সেটি হচ্ছে এই 100 দিবসের সংস্কারকে বন্ধ করতে হবে। তা রাজমাতা জুসি তিনি এই চীনের মানে গোড়াপন্থী রক্ষণশীল ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে এক প্রকার বাধ্য হয়ে তিনি এই সংস্কার কর্মসূচি বন্ধ করে দেন। ফলে সম্রাটও তার মায়ের দ্বারা প্রভাবিত, তার মাই তার অভিভাবক। তাই রাজমাতা জুসি এই আন্দোলনকে বন্ধ করে দিচ্ছেন সরকারিভাবে। ফলে সম্রাটের কিছু করার থাকছে না এবং এই আন্দোলন ব্যর্থ হচ্ছে। তবে ঐতিহাসিকরা যেমন জা সেনোর মতো ঐতিহাসিক তিনি বলছেন যে রিবেলিয়ান অ্যান্ড রেভলিউশন বলে একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থে বলছেন যে একটাই কারণ দায়ী করছেন এই সংস্কার কর্মসূচি ব্যর্থতার পিছনে, সেটি হচ্ছে চীনের জনসমর্থন। আর যদি চীনের জনসমর্থন সেই সময় পাওয়া যেত তাহলে কিন্তু এই সংস্কার কর্মসূচি ব্যর্থ হতো না। কারণ জনমতের চাপে পড়ে রাজমাতা জুসি ও সম্রাট এই সংস্কার চালিয়ে যেতে বাধ্য হতেন। কিন্তু জনসমর্থন না থাকায় রাজমাতা জুসির এই আন্দোলন বা এই সংস্কারকে বন্ধ করে দিতে খুব সুবিধা হয় এবং চীন কিন্তু আরও পিছিয়ে পড়ে। পরবর্তীকালে দেখা যায় যে চীনের যে জনমত যে জেগে ওঠার ব্যাপারটি রয়েছে বা চীনে প্রথম যে জনমতের জাগরণ, সেটি কিন্তু এই সংস্কার কর্মসূচি ব্যর্থ হওয়ার পর আমরা দেখতে পাবো। অর্থাৎ 100 দিবসের সংস্কারের কর্মসূচি ব্যর্থ হওয়ার পর 1898 এর পর চীনের যে জনশক্তির জাগরণ ঘটে, জনমতের জাগরণ ঘটে। কিন্তু ততদিনে এই সংস্কার আন্দোলন ব্যর্থ হয়েছে এবং এটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তা কিছু দিনের জন্য হলেও এই 1898 সালে এই 100 দিনের
সংস্কার কর্মসূচি আমাদেরকে পড়তে হয় যে কোন প্রেক্ষাপটে কোন জায়গা থেকে এই সংস্কার আন্দোলনটা শুরু হলো। পাশ্চাত্য শক্তিবর্গ চীনকে গ্রাস করে নিয়েছিল, সেই জায়গা থেকে চীনকে উদ্ধার করার জন্য এই কাং ইউ ওয়েই এই সংস্কার কর্মসূচি শুরু করেন। কিন্তু রক্ষণশীলদের বিরোধিতার কারণে, শুধুমাত্র রক্ষণশীলদের বিরোধিতার কারণে এবং জনমতের অভাবে এই সংস্কার কর্মসূচি ব্যর্থ হয়। এটা একেবারে সারসংক্ষেপে বলতে গেলে এটাই দাঁড়ায়। এবার এর যে 20 নম্বরের কোয়ালিটি অ্যান্সার সেটি আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা নোটসটা নোট ডাউন করবে। ডিসকাস দ্য আইডিওলজিক্যাল ইম্প্যাক্ট বিহাইন্ড দ্য 100-ডে রিফর্ম অফ 1898। 1898 সালের 100 দিবসের সংস্কারের আদর্শগত প্রেক্ষাপট। 19বিংশ শতকের মাঝামাঝি থেকে প্রথমে ইংল্যান্ড ও পরে অন্যান্য পাশ্চাত্য পুঁজিবাদী শক্তির হাতে চীনের উপর্যুপরি পরাজয় এবং একটির পর একটি অসম চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে চীনের সামগ্রিক চরিত্রে পরিবর্তন দেখা যায়। চীন সামন্ত অবস্থান থেকে পরিবর্তিত হয়ে ধীরে ধীরে একাধারে সামন্ততান্ত্রিক ও আধা ঔপনিবেশিক দেশে পরিণত হয়। চীনা ভূস্বামী, মুৎসুদ্দি, বণিক, পুঁজিপতি, শিল্পপতি ও অন্যান্য সহযোগী গোষ্ঠীর সক্রিয় সহযোগিতায় ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, ইতালি, জাপান প্রভৃতি দেশ চীনের সুবিশাল ভূখণ্ডকে নিজ প্রভাবাধীন এলাকায় ভাগ বাটোয়ারায় উদ্যোগী হয়। রাষ্ট্রনীতি, অর্থনীতি ও সমাজ সর্বত্র বিদেশি নিয়ন্ত্রণ ক্রমশ সংহত হতে থাকে। 100 দিবসের সংস্কারের আদর্শগত পটভূমিকে বুঝতে গেলে এই অবস্থার বিশ্লেষণ দরকার। প্যারা করে চীনের সমুদ্র তীরবর্তী ও অভ্যন্তরীণ 82টি বন্দরকে বৈদেশিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা এবং সেগুলির মধ্যে 16টিকে কনসেশন এরিয়া রূপে চিহ্নিত করতে চীনা সরকারকে বাধ্য করা হয়। চীনের অভ্যন্তরে বিদেশিদের পুঁজি বিনিয়োগের আর্থিক মূল্য হয় 200 কোটি রৌপ্য ডলারেরও বেশি, যা ছিল চীনের জাতীয় পুঁজিপতিদের মোট বিনিয়োগের তুলনায় 10% অধিক। এইভাবে বিদেশি পুঁজিপতিরা চীনের ভারী শিল্প ও যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা ও পণ্যের বাজারে 80 থেকে 90% নিয়ন্ত্রণ কায়েম করে। 1890-এর দশকে চীনে পুঁজি অনুপ্রবেশের আধিক্য, চীন জাপান যুদ্ধে চীনের পরাজয় এবং 1895 খ্রিস্টাব্দে শিমোনোসেকির চুক্তি স্বাক্ষরের ফলে শুধু জাপান নয়, অন্যান্য পুঁজিবাদী দেশসমূহ চীনের অভ্যন্তরে কারখানা স্থাপন, রেলপথ নির্মাণ, খনি উন্মোচন এবং ব্যাংক প্রতিষ্ঠার অধিকার আদায় করে। ফলে চীনের অর্থনীতি ও সমাজ জীবনের রক্ষা কবচগুলি ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু তাই নয়, মিশনারিরা বহু সংখ্যক চীনাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার ফলে চীনের বৌদ্ধিক জগতে ভাঙন দেখা দেয় এবং জাতীয়তাবোধে ধাক্কা খায়। পাশাপাশি বিদেশি জাহাজগুলি চীনের অভ্যন্তরীণ জলপথে প্রবেশ করে ও সার্বিক নিয়ন্ত্রণ কায়েম করতে থাকে। প্যারা করে দেখো, চীনে ক্রমবর্ধমান বিদেশি পুঁজির অনুপ্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বিদেশি পুঁজির অনুপ্রবেশজনিত মুদ্রাস্ফীতি। জাতীয় উদ্যোগকে সাময়িকভাবে উদ্দীপ্ত করে। তার ফল হিসেবে চীনা ব্যবসায়ীদের ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু শিল্প গড়ে উঠতে থাকে। ব্যবসায়ী শ্রেণীর মধ্যে যারা কিছুটা প্রগতিশীল ও আলোকপ্রাপ্ত, তাদের মধ্যে একটা কথা খুব শোনা যেত: শিল্পের উন্নতি ঘটিয়ে দেশকে রক্ষা করো। পুঁজিবাদী বণিক শ্রেণী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। একটি অসম্পূর্ণ দলিলের ভিত্তিতে জানা যায় যে 1895 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে চীনে স্বাধীন উদ্যোগে 110টি কারখানা গড়ে উঠেছিল। মোট বিনিয়োগকৃত পুঁজির পরিমাণ ছিল 19 মিলিয়ন টেইল। এই বিনিয়োগের অধিকাংশ ছিল বস্ত্রশিল্পের ক্ষেত্রে। সাংহাই বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সমগ্র চীনে মোট 3,36,722টি সুতা কাটার স্পিন্ডেলের মধ্যে 47.8% ছিল সাংহাইতে। 1900 খ্রিস্টাব্দের পাশাপাশি সময়ে ক্যান্টন অঞ্চলে কিছু বাষ্পচালিত রেশম কারখানা গড়ে উঠেছিল। ইউহান, তিয়েজিং, সেনসি, সিচুয়ান প্রভৃতি অঞ্চলে অনেকগুলি সিমেন্ট, মোম ও দেশলাই কারখানা গড়ে উঠেছিল। এছাড়াও পুঁজিপতিদের উদ্যোগে 1896 থেকে 99-এর মধ্যে উত্তর পশ্চিম চীনে প্রচুর কয়লা খনি গড়ে উঠেছিল। এই ধরনের অর্থনৈতিক উদ্যোগের জন্য স্বাভাবিকভাবেই প্রয়োজন ছিল প্রচুর পরিমাণ ঋণের। এই প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে 1896 খ্রিস্টাব্দে চীনে ইম্পেরিয়াল ব্যাংক অফ চায়না নামে প্রথম একটি আধুনিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সুতরাং দেখা যাচ্ছে বিদেশি পুঁজি বিনিয়োগ এবং বিদেশিদের কাছে চীন উন্মুক্ত হওয়ার পাশাপাশি দেশীয় পুঁজিপতিদের উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল। প্যারা করে দেখো, শিল্পাশ্রয়ী অর্থনীতির বিকাশ স্বাভাবিকভাবেই চীনের সামাজিক বিন্যাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। 1895 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে চীনে শিল্পাশ্রয়ী সর্বহারার সংখ্যা
1 লক্ষ থেকে বেড়ে হয় 1.5 লক্ষ। কেবল সাংহাইতেই সর্বহারা শ্রমিক শ্রেণীর মানুষের সংখ্যা ছিল প্রায় 25,000-এর মতো। ওই একই সময়ের মধ্যে দেখা দেয় প্রচুর শ্রমিক ধর্মঘট, যার অর্ধেকের বেশি ঘটেছিল সাংহাইয়ে। এই ধর্মঘটের আধিক্য বিদেশি পুঁজিপতিদের কাছে স্বাভাবিকভাবেই এক অশুভ বার্তা বহন করে আনে। বুর্জুয়া শ্রেণীর মধ্যেও চরিত্রগত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছিল। বণিক বুর্জুয়া শ্রেণী শিল্পপতি বুর্জুয়াতে রূপান্তরিত হতে শুরু করেছিল, কিন্তু প্রথাগত অর্থনীতির সামন্ততান্ত্রিক প্রতিবন্ধকতা তাদের স্বাধীন উদ্যোগকে ব্যাহত করার ফলে চীনের শিল্পপতি বুর্জুয়া শ্রেণী স্বাধীন উদ্যোগে শিল্প গড়তে চাইলেও ইংল্যান্ডের শিল্পপতিদের মতো স্বাধীন শিল্পপতি রূপে নিজেদের গড়ে তুলতে পারেনি। তাছাড়া বিদেশি পুঁজির আধিক্য চীনের স্বনির্ভর ও স্বাধীন পুঁজিবাদী বিকাশের রাস্তা বন্ধ করে দিয়েছিল। বাজার দখলের ক্ষেত্রে বিদেশি পুঁজিপতিদের সাথে চ্যালেঞ্জের মোকাবিলা নয়, তারা চেয়েছিলেন শুধুমাত্র সহাবস্থান। এইসব নানা কারণে চীনে পুঁজিবাদী বিকাশ ঘটতে পারেনি, যা সেনোর ভাষায় চীনে প্রথাগত অর্থনীতির মহাসাগরে আধুনিক পুঁজিবাদ ছিল একটি ক্ষুদ্র দ্বীপ মাত্র। কিন্তু তা সত্ত্বেও চীনে পুঁজিবাদের সামান্যতম বিকাশ ও শিল্পপতিদের ক্ষুদ্র অস্তিত্ব বৌদ্ধিক ও রাজনৈতিক ক্ষেত্রে কতকগুলি সুদূরপ্রসারী পরিবর্তনের পথ প্রশস্ত করে। প্যারা করে এই পরিস্থিতিতে জাপানের হাতে চীনের পরাজয় যেমন চীনের মর্যাদাহানি ঘটায়, তেমনি পাশ্চাত্য শক্তিবর্গের ক্রিয়াকলাপ চীনের সার্বভৌমত্বকে বিপন্ন করেছিল। দেশকে বিপদের হাত থেকে কিভাবে রক্ষা করা যেতে পারে তা নিয়ে একদল অল্পবয়সী দেশপ্রেমিক, যাদের অধিকাংশই ছাত্র, তারা ভাবনা চিন্তা শুরু করে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সান ইয়াতসেন, যিনি 1894 খ্রিস্টাব্দে রিভাইভ চায়না সোসাইটি নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। 1895-এ তিনি একটি মাঞ্চু বিরোধী বিদ্রোহ সংগঠিত করেন, কিন্তু বিদ্রোহ ব্যর্থ হলে তিনি জাপানে পালিয়ে যান। এমতাবস্থায় চীনের সম্পত্তিশালী ও পুঁজিপতি শ্রেণীর আলোকপ্রাপ্ত অংশ নতুন চিন্তাভাবনা শুরু করেন। মাঞ্চু বিরোধী রাজনৈতিক অভ্যুত্থান এড়ানো, সাম্রাজ্যবাদী বিভাজনের হাত থেকে চীনকে রক্ষা করা, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন সাধন এবং জাপানের ন্যায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানে শিক্ষা গ্রহণ প্রভৃতি বহুমুখী উদ্দেশ্য সাধনের তাগিদে নবউত্থিত বুর্জুয়া শ্রেণী এবং ভূস্বামী শ্রেণী থেকে আসা কিছু সংখ্যক অফিসার ও বুদ্ধিজীবী পুরাতন কনফুসীয় শিক্ষা থেকে বেরিয়ে আসার জন্য চীনকে একটি সংস্কার আন্দোলনের দিকে নিয়ে যেতে ব্রতী হন। প্যারা করে দেখো, চীন জাপান যুদ্ধের বহু আগে থেকেই চীনের বিভিন্ন নেতা সংস্কার সম্পর্কে মতবাদ প্রকাশ করেছিলেন। 1860-এ পিকিং কনভেনশন চীনের বুদ্ধিজীবী ও রাজকর্মচারীদের ক্ষুব্ধ করে তুলেছিল। ভবিষ্যতে যাতে অনুরূপ বিপর্যয়ে না পড়তে হয় সেজন্য তারা পাশ্চাত্য পদ্ধতিতে সংস্কারের পরিকল্পনা নেন। ফেং কুই ফেন তার গ্রন্থে চীনের পাশ্চাত্য সভ্যতায় দীক্ষিত হবার সপক্ষে মত প্রকাশ করেন। প্রগতিশীল সংস্কারের সপক্ষে ছিলেন কুও সুং তাও নামে সরকারি কর্মচারী। পাশ্চাত্য দেশের সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শ প্রসূত অভিজ্ঞতা থেকে তিনি মত প্রকাশ করেন পশ্চিমী পদ্ধতিতে শিক্ষা সংস্কার ও শাসন ব্যবস্থার সংস্কার করলে চীনের উন্নতি সম্ভব। কিন্তু লি হুং চ্যাং সামরিক সংস্কারের উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন। ওয়াও তাং নামে বেসরকারি নেতা সেন পাও নামে সংবাদপত্রে পাশ্চাত্য সংস্কৃতি ও শাসন ব্যবস্থার সপক্ষে মত প্রকাশ করে বলেন, পাশ্চাত্য সভ্যতার আসল শক্তি নিহিত আছে তার আইন বিচার, শাসন ব্যবস্থা, গণনির্বাচন ও শাসনতান্ত্রিক সংস্কার গঠনের মধ্যে। অবশ্য তিনি ধীরে ধীরে চীনে পাশ্চাত্য সভ্যতার উপস্থাপনের পক্ষপাতী ছিলেন। চীন জাপান যুদ্ধের পূর্বে 1870-এর দশক থেকে ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রীয় ধর্মপ্রচারকগণ চীনা জাতির মধ্যে পাশ্চাত্য জ্ঞান ও সংস্কৃতির প্রচারে বিশিষ্ট ভূমিকা নেন। 1875 থেকে 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত মাঝের কয়েক বছর বাদ দিলে 1883 থেকে 1989 টানা প্রকাশিত হয় গ্লোব ম্যাগাজিন নামে মাসিক পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে ইয়াং জে অ্যালেন পাশ্চাত্য দেশের শিক্ষা সম্বন্ধে চীনাদের অবহিত করেন। 1887 খ্রিস্টাব্দে সাংহাইতে কুং হু হাই নামে সমিতি প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টান ধর্মযাজকদের কর্মতৎপরতার ফলে চীনাদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি সঞ্চারিত হয় এবং বিদেশিদের প্রতি শ্রদ্ধার ভাব জেগে ওঠে। সুতরাং বলা যায় 1895 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যে সংস্কার আন্দোলন শুরু হয় তা কোনো আকস্মিক ঘটনা ছিল না। প্যারা করে দেখো, 1898-এর সংস্কার আন্দোলনের তাত্ত্বিক দিককে পরিষ্কার বুঝতে গেলে প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দৃষ্টি ও তাদের আদর্শ সম্পর্কেও
অবহিত হওয়া দরকার। সংস্কার আন্দোলনের অন্যতম নেতা কাং ইউ ওয়েই নব কনফুসীয় ধর্মে দীক্ষিত ছিলেন। ব্রিটিশ শাসিত পিকিং ও হংকং পরিদর্শনকালে তিনি সেখানকার শৃঙ্খলা ও দক্ষতার প্রতি আকৃষ্ট হন। অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় দর্শন এবং রাজনৈতিক আদর্শ তাকে অনুপ্রাণিত করেছিল। বস্তুবাদী জগৎ ছাড়া বিদেশিরা সব দিক থেকেই চীনাদের থেকে পিছিয়ে চীনাদের এই ধারণা যে কতটা ভ্রান্ত তা তিনি বুঝতে পারেন। চীনা ভাষায় অনুদিত পাশ্চাত্য গ্রন্থ, বিশেষ করে টিমোথি রিচার্ড উইলিয়ামসন এবং ইয়াং জে অ্যালেন এর রচনা পাঠের ফলে তার সামনে নতুন জগৎ উন্মুক্ত হয় এবং তিনি স্বদেশের অনগ্রসরতা উপলব্ধি করেন। চীনের অর্থোডক্স অ্যান্সিয়েন্ট টেক্সট সম্পর্কে তার মনে সংশয় জন্মায় এবং এগুলি যথার্থ নির্ণয়ের জন্য মডার্ন টেক্সট মুভমেন্ট নামক আন্দোলন থেকে তথ্যাদি সংগ্রহ করতে থাকেন, যার অন্যতম অধিবক্তা ছিলেন লিও পিং। তিনি এ স্টাডি অব দ্য ফরগেড ক্লাসিক অব দ্য হেই পিরিয়ড এবং এ স্টাডি অব কনফিউজ অন ইনস্টিটিউশনাল রিফর্ম নামক দুটি গ্রন্থ প্রকাশ করেন। শেষোক্ত গ্রন্থে তিনি বলেন, কনফুসিয়াস নিজেও চীনে শাসন সংস্কারের পক্ষপাতী ছিলেন। প্যারা করে দেখো, সংস্কার আন্দোলনের অন্যতম নেতৃবর্গ পাশ্চাত্য সংস্কৃতি মনস্ক ছিলেন। সম্রাটের শিক্ষক ও রাজস্ব বিভাগের সভাপতি ওয়েং তুং হো শঙ্কিত হয়েছিলেন এই ভেবে যে বিদেশিদের প্রভাব বিস্তারের ফলে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা বিপন্ন হতে পারে। তিনি মনে করতেন এমতাবস্থায় সংস্কার ব্যতীত চীনের অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয়। অথচ ক্ষমতাসীন রক্ষণশীল রাজ অভিভাবিকা জু সির সাথে যাতে তিক্ততা সৃষ্টি না হয় তার জন্য তিনি প্রাথমিক পর্বে শাসন ব্যবস্থার সীমিত পুনর্গঠন এবং কিছু পাশ্চাত্য উপকরণ গ্রহণ করেন। 1889 খ্রিস্টাব্দে জুসি অবসর নিলে তিনি ফেং কুই ফেনের গ্রন্থটির দুটি নকল সম্রাট এবং জুসির কাছে পাঠান। তবে তিনি জানিয়ে দেন যে সংস্কারের নামে যেন চীনা জাতির নৈতিক মূলনীতি বিসর্জিত না হয় এবং পাশ্চাত্য জ্ঞান যেন হয় তার সম্পূরক। সম্রাট প্রভাবিত হন এবং পাশ্চাত্য গ্রন্থাদির চীনা অনুবাদ পাঠ করতে শুরু করার পাশাপাশি ইংরেজি শিক্ষা গ্রহণ শুরু করেন। প্যারা করে দেখো, চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক চেং চি তুং ঐতিহ্যগত ভাবমূর্তি অপরিবর্তিত রেখে পশ্চিমী বিজ্ঞান ও কলাকৌশল গ্রহণের ক্ষেত্রে আগ্রহী ছিলেন। তার মতে রাষ্ট্রের ভিত্তি হবে কনফুসীয় নীতি এবং পাশ্চাত্য কলাকৌশল প্রয়োজন হবে ব্যবহারিক ও প্রায়োগিক উদ্দেশ্য সিদ্ধির জন্য। দ্বিতীয়ত, তিনি মনে করতেন পরীক্ষা গ্রহণের পদ্ধতি পরিবর্তন করতে হবে। পাঠ্যক্রমে কনফুসীয় ও পাশ্চাত্য প্রযুক্তিবিদ্যার অন্তর্ভুক্তি প্রয়োজন। বিভিন্ন পর্যায়ে বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং সম্রাট নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় গঠন, ছাত্রদের বিদেশে প্রেরণ এবং সামরিক শিক্ষাদান অত্যন্ত জরুরি। তার অপর লক্ষ্য ছিল শিল্প উন্নয়নের মাধ্যমে চীনকে রক্ষা করা। তিনি রেলপথ নির্মাণেও সুপারিশ করেন। চরমপন্থী সংস্কারকদের বিরুদ্ধে তিনি রাজকর্মচারীদের সহযোগিতা করেন। প্যারা করে দেখো, কাং ইউ ওয়েই এর শিষ্য বা সহকর্মী সুপণ্ডিত লিং চি চাও একটি সংবাদপত্রের সম্পাদক থাকাকালীন প্রাদেশিক শাসনকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কনফুসীয় সামাজিক ও রাষ্ট্রীয় ভিত্তিতে আধুনিক কাঠামো গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। 1895 2রা মে কাং তার শিষ্য লিং চি চাও এর সহযোগিতায় 10,000 শব্দ সম্বলিত এবং 603 জন স্নাতক সমেত মোট 1300 জন বুদ্ধিজীবীর স্বাক্ষর সম্বলিত একটি প্রতিবেদন বা দাবি সনদ সম্রাটের কাছে প্রেরণ করেন। অনেকের মতে এটি চীনে প্রথম গণ আন্দোলনের সূচিত করে। 3রা জুন সম্রাট সেটি গ্রহণ করেন। তার নকল রাজমাতা জুসি গ্র্যান্ড কাউন্সিল ও প্রাদেশিক কর্মকর্তাদের প্রেরণের জন্য সম্রাট নির্দেশ দেন। 30শে জুন অপর একটি স্মারকলিপি প্রেরণ করা হয়। কাং এবং তার শিষ্য লিয়াং স্থির করেন তারা সমকালীন স্টাডি সোসাইটিগুলিতে যোগদান করবেন। প্যারা করে দেখো, 1897 নভেম্বরে তারা আরেকটি স্মারকলিপি পেশ করে সতর্ক করেন যে সুপারিশ কার্যকরী করতে গিয়ে বিলম্ব হলে বৈদেশিক আক্রমণ ত্বরান্বিত হবে। নিম্ন সামাজিক মর্যাদা সম্পন্ন কাংকে সম্রাটের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দিলেও 1898 24শে জানুয়ারি সুংলি ইয়েমেন এর উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। উপস্থিত ব্যক্তিবর্গ তাকে বিদ্রূপ করলেও 29শে জানুয়ারি সম্রাট আদেশ দেন
কাং যেন বিনা বাধায় স্মারকলিপি প্রেরণ করতে পারেন। ওই দিনই কাং তা পেশ করেন। ফেব্রুয়ারি মাসে তিনি আরও একটি স্মারকলিপি পেশ করেন। জনসমর্থন লাভের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ন্যাশনাল প্রোটেকশন সোসাইটি। 8ই জুন এবং তার অব্যবহিত পরে কাং আরও দুটি স্মারকলিপি পেশ করেন। 11ই জুন প্রথম সংস্কার সাধনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। 16ই জুন সম্রাট কাং কে দর্শন দেন। কাং এর প্রস্তাবগুলি সম্রাটের সমর্থন লাভ করে এবং এর পরে সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। পাশ্চাত্য শক্তির ক্রমাগত ক্ষমতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চীনের বুদ্ধিজীবী মহল যেভাবে সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তা অভিনব, কিন্তু তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান এক ছিল না এবং পরিবর্তিত আর্থসামাজিক প্রেক্ষাপটে সকলের লক্ষ্যের স্থিরতা ছিল না। অনেকেই সংস্কারকে ভালো চোখে দেখেননি বা বিরোধিতা করেছিলেন। যা সেনও বলেছেন, জনসমর্থনের অভাব ছিল বলেই সংস্কারপন্থীরা সম্রাটের উপর নির্ভর করে সংস্কারগুলি বলবৎ করতে চেয়েছিলেন, কিন্তু সত্যিকারের সাম্রাজ্যিক ক্ষমতা নিহিত ছিল তাদের শত্রুদের হাতে। মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতে চীনের সংস্কারপন্থীরা কখনোই আধা ঔপনিবেশিক এবং আধা সামন্ততান্ত্রিক চীনের আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে প্রয়াসী হননি। আসল বিরোধ ছিল কাং এর চরমপন্থী সংস্কার এবং নরমপন্থী আত্মশক্তি আন্দোলনকে অব্যাহত রাখার মধ্যে। আসলে সংস্কারের পূর্বেকার চীন তখনও সংস্কারের জন্য মানসিক ও ব্যবহারিক দিক থেকে প্রস্তুত ছিল না। তাই জ্যাক গ্রে তার রিবেলিয়ান অ্যান্ড রিভলিউশন গ্রন্থে বলেছেন, এই আন্দোলনের ব্যর্থতার জন্য চীনের অসংগঠিত ও অস্ফুট জনমত দায়ী। এই আন্দোলনের পরেই চীনা জনগণের মতামত দানা বাঁধতে শুরু করেছিল। তো এই ছিল চীনের 100 দিবসের সংস্কারের উপরে 20 নম্বরের অ্যান্সার। যদি তোমাদের 5 নম্বরের অ্যান্সার লিখতে হয় চীনের 100 দিবসের সংস্কারের উপরে, তাহলে এর আগের একটি ভিডিও আমি দিয়েছিলাম চীনের 100 দিবসের সংস্কারের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর, সেটি সংগ্রহ করতে পারো। আর 20 নম্বরের অ্যান্সারের দরকার হলে তোমরা এই নোটসটা, স্ট্যান্ডার্ড নোট, এটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।